ঠিক আছে। আজকে সবাইকে ওয়েলকাম। আমাদের আজকে হচ্ছে প্রতিরক্ষা এই চ্যাপ্টারের আমাদের তৃতীয় ক্লাস। সো তৃতীয় ক্লাস শুরু করার আগে আমরা একটু বলে নিই আমরা কি কি পড়ছি এই পর্যন্ত। আমরা হচ্ছে প্রতিরক্ষা এই চ্যাপ্টারের ভিতরে তিনটা প্রতিরক্ষা স্তর সম্পর্কে পড়াশোনা করছি। একটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, একটা ছিল দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, আর এটা ছিল আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর। তো প্রথম প্রতিরক্ষা স্তর কিভাবে কাজ করে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কিভাবে কাজ করে, তৃতীয় প্রতিরক্ষা কিভাবে কাজ করে, আমরা এগুলো গত 2 দিনে 3 দিনে অনেকবার বলছি। ঠিক আছে। আমরা বলছিলাম যদি রক্তে প্রবেশ করে তখন আসলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর কাজ করে। আর রক্ত বাদে যারা আমার কে সুরক্ষা দেয় তারা হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। ঠিক আছে। তো দেখেন, আমাদের আজকের যে পড়ার বিষয়টা সেটা হচ্ছে একটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে। তো এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা পড়ার আগে জাস্ট আমি একটু বলবো, আপনারা এটা অ্যান্সার করবেন যে এই যে ফ্যাগোসাইটোসিসটা এটা কোন প্রতিরক্ষা স্তরের অংশ? প্রথম, দ্বিতীয়। দ্বিতীয় না তৃতীয়? এটা দ্বিতীয়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে আমরা পাশ দিয়ে লিখে রাখতে পারি যে ফ্যাগোসাইটোসিসটা কোন প্রতিরক্ষা স্তর? এটা আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। ঠিক আছে। তো আমরা সবাই জানি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি হয়। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস হয়। ঠিক আছে। আমাদের বডিতে কিছু কোষ আছে। এই কোষগুলোর নাম হচ্ছে ফ্যাগোসাইট কোষ। এই ফ্যাগোসাইট কোষের মধ্যে কয়েকটা আছে, যেমন একটাকে আমরা বলছিলাম হচ্ছে নিউট্রোফিল, একটাকে আমরা পড়ছিলাম হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল, একটাকে আমরা পড়ছিলাম হচ্ছে মনোসাইট, মনোসাইট। এই মনোসাইটটাই যখন টিস্যুতে চলে যায় তখন তাকে আমরা বলি হচ্ছে ম্যাক্রোফেজ। তো এই যে তিনজন ব্যক্তি আমাদের বডিতে, বা তিনটা শ্বেত রক্তকণিকা বলতে পারি, এই তিনজনের কাজই হচ্ছে কি করা? ফ্যাগোসাইটোসিস করা। ঠিক আছে। এদের কাজই হচ্ছে কি করা ভাইয়া? ফ্যাগোসাইটোসিস করা, বা এদের কাজই হচ্ছে জীবাণু ধ্বংস করা। তো এর তিনজন যেই প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, এই ধ্বংস করার যে প্রক্রিয়া এইটার নামই হচ্ছে কি আমাদের ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমরা 3 ধরনের কোষ পাইছি। একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে ম্যাক্রোফেজ। এরা কি কাজ করে? এরা জীবাণু ধ্বংস করে। এরা জীবাণু যে ধ্বংস করে, সেই জীবাণু ধ্বংস করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম কি? এটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিসটা কোন প্রতিরক্ষা স্তরের অংশ? অ্যান্সার হবে এই ফ্যাগোসাইটোসিস আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের এতটুকু জানতে হবে, আর কিছু জানতে হবে না। এরপরে দেখেন একটা হেডিং আছে যে আমাদের ফ্যাগোসাইটোসিস এর প্রক্রিয়া। তো এই যে ফ্যাগোসাইটোসিস এর প্রক্রিয়া, এইটা যদি আপনার ঠিক আছে একাডেমিক লেভেলে হইতেন, ঠিক আছে, বা আপনাদের যদি একাডেমিক থাকতো, তাহলে এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা একাডেমিক পরীক্ষায় আসে। ঠিক আছে। বাট আপনাদের অ্যাডমিশনের জন্য কিছুই আসবে না। অ্যাডমিশনের জন্য আপনার সর্বোচ্চ কতটুকু মাথায় রাখবেন? অ্যাডমিশনের জন্য সর্বোচ্চ আপনারা মাথায় রাখবেন এই নামগুলা। দেখেন আমরা নামগুলো একটু পড়ি। জাস্ট এই যে আপনার হেডিং গুলা, ঠিক আছে, হেডিং গুলো একটু দাগ দেন, দেন আমি একটু বুঝাই দিব যে কিভাবে ফ্যাগোসাইটোসিসটা হয়। ঠিক আছে। তাহলে দেখেন এই যে ফ্যাগোসাইটোসিসের ধাপগুলার জাস্ট রিডিং পড়বেন, মুখস্থ করবেন না, জাস্ট রিডিং পড়বেন যে কিভাবে ফ্যাগোসাইটোসিস হয়, আর আমি তো বুঝাই দিবই কিভাবে ফ্যাগোসাইটোসিস হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিসের ধাপগুলা। ঠিক আছে। জাস্ট নামগুলা আমাদের একটু জানতে হবে। এই ছবিটা দেখেন, তাহলে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা বলছিলাম যে ফ্যাগোসাইটোসিস করে কয়জন? 3 জন। ঠিক আছে। তো আমাদের সেই 3 জনের মধ্যে এখানে আসলে একজনের কথা বলছে। এই একজনের নাম হচ্ছে ম্যাক্রোফেজ। ঠিক আছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ফ্যাগোসাইটোসিস করে কয়জন, কয়টা শ্বেত রক্তকণিকা? 3টা শ্বেত রক্তকণিকা। কিন্তু আমাদের এই যে ছবিটার ভিতরে কয়জন, কয়টা শ্বেত রক্তকণিকার কথা বলছে? একটা শ্বেত রক্তকণিকার কথা বলছে। তো ভালো কথা, একটা শ্বেত রক্তকণিকার কথা বলছে। তো আমরা আসি, আহ এইটা হচ্ছে সেই ম্যাক্রোফেজ। ঠিক আছে। এই যে ম্যাক্রোফেজ, আর এই যে দেখেন ম্যাক্রোফেজের উপরে এই যে দেখেন এটাকে বুঝাইছে এটা একটা ব্যাকটেরিয়া। এটা একটা ব্যাকটেরিয়া। এটাকে ব্যাকটেরিয়া দেখাইছে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, আর এই হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। ঠিক আছে। এই যে পুরাটা হচ্ছে, এই পুরাটা জিনিসটা হচ্ছে ম্যাক্রোফেজ, আর এই জিনিসটার নাম হচ্ছে ব্যাকটেরিয়া। তো ম্যাক্রোফেজ কি করে দেখেন, ম্যাক্রোফেজ ফার্স্টে ব্যাকটেরিয়াকে দেখেন, ব্যাকটেরিয়াকে কাছে টানে। ঠিক আছে। ব্যাকটেরিয়াকে কাছে টানে। ঠিক আছে। তাহলে এই ব্যাকটেরিয়াটা এই আমাদের যে ফ্যাগোসাইট, সেই ফ্যাগোসাইটের সাথে লেগে যাচ্ছে। তা আমাদের যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা দেখেন তো ফার্স্টে কার সাথে লাগতেছে? আমাদের ম্যাক্রোফেজের সাথে, বা আমাদের যে ফ্যাগোসাইট, সেই ফ্যাগোসাইটের সাথে লাগতেছে। তাহলে প্রথমে কি হলো? ব্যাকটেরিয়াটা ম্যাক্রোফেজের কাছাকাছি আসলো, কাছাকাছি আসলো।
তো কাছাকাছি আসার পরে আমাদের এই যে ম্যাক্রোফেজ, সে ম্যাক্রোফেজ কি করবে? ম্যাক্রোফেজ এই ব্যাকটেরিয়াকে তার দেহের ভেতরে নিয়ে যাবে। দেখেন ১ম এ কি ছিল? সে ১ম এ কাছাকাছি আসছে। এখন দেখেন আমাদের ব্যাকটেরিয়াটা কি হচ্ছে? ভিতরে ঢুকে যাচ্ছে না? দেখেন আমাদের ব্যাকটেরিয়াটা কি হয়ে যাচ্ছে? সেলের ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে ১ম এ আমাদের ব্যাকটেরিয়া কি হয়? ম্যাক্রোফেজের গায়ের সাথে লাগবে। পরবর্তীতে ম্যাক্রোফেজ ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকে যাবে এবং ৩য় স্তরে দেখেন এখন আমাদের যে ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়াটা ম্যাক্রোফেজের ভেতরে চলে গেছে। তাহলে আমাদের এই ম্যাক্রোফেজ যদি বলি এটার নাম কি? ম্যাক্রোফেজ অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে WBC বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে নিউট্রোফিল, যাই বলি না কেন, যেই জিনিসটার কথাই বলি না কেন। তো এই জিনিস ম্যাক্রোফেজ কি করলো? আমাদের যে আ ব্যাকটেরিয়াটা আছে সেই ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলছে। তো ব্যাকটেরিয়াটা ভেতরে খেয়ে ফেললো। এখন কি হবে? ঠিক আছে? এই যে দেখেন, এখানে দেখেন ছোট, ছোট কতগুলা গোল্লা, গোল্লা জিনিস আছে। দেখেন কিছু গোল্লা, গোল্লা জিনিস আছে। কেউ কি বলতে পারবেন এই গোল্লা, গোল্লা জিনিসগুলা কি? এগুলা কি ব্যাকটেরিয়ার অংশ নাকি এগুলো আমার সেল? লাইসোজোম। এগুলো কিন্তু হ্যাঁ, এই যে এখানে লেখাই তো আছে। দেখেন এইগুলা কিন্তু আগের থেকেই সেলের ভেতরে ছিল। আমরা সবাই জানি আমাদের কোষের ভেতরে একটা উপাদান থাকে। এই উপাদানটার নাম হচ্ছে লাইসোজোম। তো লাইসোজোম কিন্তু ভাই আগে থেকেই ছিল। দেখেন লাইসোজোম গুলা এখন দেখেন ব্যাকটেরিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলছে। মানে এখন ব্যাকটেরিয়াটাকে মারবে। ঠিক আছে? দেখেন ব্যাকটেরিয়াটাকে মারার জন্য দেখেন আরকি চারদিক দিয়ে কিরকম ঘিরে ফেলছে। বুঝতে পারছেন? মানে গুন্ডা, তাই না? দেখেন সবগুলা হচ্ছে ঠিক আছে গুন্ডা। সবগুলা গুন্ডা দেখেন আমাদের ব্যাকটেরিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলছে। তো বুঝাই যাচ্ছে ওরা কি করবে? ওরা ব্যাকটেরিয়াকে এখন মারবে। তাহলে কিভাবে মারে? দেখেন এই যে লাইসোজোম গুলা সবগুলা এখন ব্যাকটেরিয়াকে ধপাস, ধপাস করে মারতেছে। ধাপাস, ধাপাস করে মারতেছে। তো মারার পরে কি করবে? ঠিক আছে? তো মারামারি করলে তো এরকম না যে শুধুমাত্র এই আপনার খালি যে আপনার লাইসোজোমই যে ওরে পিটান দিবে তা তো না। আমার এই ব্যাকটেরিয়াও কি করবে? ব্যাকটেরিয়াও তো ওরে মাইর-ঠাইর দিবে। তো ২ জনের মারামারিতে সবটি ঠিক আছে একবারে মিলামিশা একদম একাকার অবস্থা হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের লাইসোজোম কি হয়ে গেছে? ফাইটে গেছে। আমাদের ব্যাকটেরিয়াও কি হয়ে গেছে? ফেটে গেছে। মানে সবার নাক মুখ সব ফাইটে গেছে। ব্যাকটেরিয়ারও নাক মুখ ফাইটে গেছে। আপনার ওই লাইসোজোমের নাক মুখ ফাইটে গেছে। তাহলে দেখেন তো পরবর্তী ছবিতে দেখেন তো এখানে কি আর লাইসোজোম আছে? নাই। কেন নাই? কারণ লাইসোজোম ফেটে গেছে। তো লাইসোজোম ফেটে গেলে আপনারা পড়ছেন যে লাইসোজোমের ভেতরে আমাদের যে লাইসোজোম সেই লাইসোজোমের ভেতরে ৪০ টা এনজাইম থাকে। মনে আছে কিনা? ৪০ টা থেকে ৫০ টা এনজাইম থাকে। লাইসোজোমের ভেতরে কি থাকে? ৪০ থেকে ৫০ টা এনজাইম থাকে। তাহলে এরা যখন ফাটাফাটি হয়ে গেল, তখন তো ঠিক আছে আল্টিমেটলি এই যে এনজাইম গুলা সব এনজাইম গুলা বাইরে বের হয়ে গেছে না? তাহলে দেখেন এনজাইম গুলা সব বাইরে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। লাইসোজোম থেকে সব এনজাইম বাইরে বের হয়ে গেছে। তো এই এনজাইম গুলা কি করে? এই এনজাইম গুলা আমাদের ব্যাকটেরিয়াকে নষ্ট করে ফেলে। তাহলে বলেন তো আসলে আমার যে ব্যাকটেরিয়াটা সেই ব্যাকটেরিয়াটাকে মারলো কে? আমার লাইসোজোম মারলো নাকি লাইসোজোমের ভেতরে যে এনজাইম আছে ওই মারলো? এনজাইম। তাহলে এনজাইম মারলো। আমাদের যেই আপনার লাইসোজোমের ভেতরে যে এনজাইম আছে, এই এনজাইম কি করছে? এনজাইম হচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলছে। লাইসোজোম মারে নাই কিন্তু। লাইসোজোমের ভেতরে যে এনজাইম আছে সে মারছে। মারলো। এখন মারার পরে ঠিক আছে আল্টিমেটলি মারার পরে দেখেন মারার পরে কতগুলা ময়লা সৃষ্টি হইলো। ঠিক আছে? ব্যাকটেরিয়া একটা মাইরা ফেলছে। এখন মাইরা কি করছে? ময়লা ফেলছে। এখন বলেন তো একটা মানুষকে ঠিক আছে মারছে, একটা ব্যাকটেরিয়াটাকে মারছে। এখন ব্যাকটেরিয়াটা কি করবে? আপনার নদীর মধ্যে ভাসা দিতে হবে না? ঠিক আছে? মানুষ কি করে? মানুষকে কি করে? মাইরা ফেললে কি করে? নদীর মধ্যে ফালায় দেয়। তো সেইম ভাবে আমাদের এই ব্যাকটেরিয়াটা, ঠিক আছে? এই ওর নাম কি যেন? এই ম্যাক্রোফেজটা, এই ম্যাক্রোফেজটা দেখেন এখন কি করতেছে? এই যে ব্যাকটেরিয়াটাকে যে মারছে, ব্যাকটেরিয়ার বিষাক্ত যে পদার্থগুলা দেখেন এগুলো সবগুলাকে বাইরে বের করে দিচ্ছে। সবগুলাকে কি করে দিচ্ছে? বাইরে বের করে দিচ্ছে। তাহলে বাইরে যদি বের করে দেয় তাহলে বলেন তো আবার ঠিক আছে ম্যাক্রোফেজ কি করবে? আবার সে জীবাণু ধ্বংস করতে যাবে না? দেখেন আবার সে ঠিক আছে কি হয়ে গেছে? আগের মতো হয়ে গেছে। কেউ বলবে যে এটার ভিতরে এতক্ষণ মারামারি হইছে। মারামারি হয় নাই। তাহলে জাস্ট এই ছবিটা একটু জাস্ট মনে রাখবেন। আর কিছুই না। তাহলে আমাকে একটু জাস্ট এখান থেকে আপনাকে যতটুক এমসিকিউ তে আসবে অতটুকু আমি পড়ায় ফেলছি। ঠিক আছে? তাহলে আমাকে জাস্ট একটু বলেন ১ম এ ব্যাকটেরিয়া কার সাথে যুক্ত হয়? আমাদের ম্যাক্রোফেজ এর সাথে যুক্ত হয়। পরবর্তীতে ব্যাকটেরিয়া কোথায় চলে যায়? আমাদের যে ম্যাক্রোফেজ, সেই ম্যাক্রোফেজ এর ভেতরে চলে যায়। ম্যাক্রোফেজ এর ভেতরে যাওয়ার পরে আমরা কি বলছিলাম?
আমরা বলছিলাম না যে লাইসোজোম এবং এই ব্যাকটেরিয়া মিলেমিশে একাকার অবস্থা হয়ে যায়। ঠিক আছে, এই যে একাকার অবস্থা হয়ে যায়, এই একাকার অবস্থাটার নামই হচ্ছে ফ্যাগোলাইসোজোম। এইটার নামই হচ্ছে কি ফ্যাগোলাইসোজোম। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ফ্যাগোলাইসোজোমে কি কি থাকে, বলেন তো, দেখে দেখে বলেন ফ্যাগোলাইসোজোমের ভিতরে কি কি আছে। ব্যাকটেরিয়া লাইসোজোম আছে, আর ব্যাকটেরিয়া। লাইসোজোম আছে আর লাইসোজোম। ব্যাকটেরিয়া আছে। লাইসোজোম এবং ব্যাকটেরিয়া মিলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফ্যাগোলাইসোজোম। ঠিক আছে, তাহলে লাইসোজোম, এই যে লাইসোজোম আর এই মাঝখানে যে ব্যাকটেরিয়া, এই দুইজন মিলে সৃষ্টি করতেছে হচ্ছে আমাদের ফ্যাগোলাইসোজোম। ভালো কথা, ফ্যাগোলাইসোজোম হয়েছে। এরপর আমরা বলছিলাম যে লাইসোজোমের ভেতরে যেই আহ আপনার এনজাইম থাকে, সেই এনজাইম কি করবে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। ব্যাকটেরিয়াটাকে মেরে ফেললে এরপর ব্যাকটেরিয়াকে কি করবে, নদীতে ভাসায় দিবে, তাই না? এই যে বের করে দিবে, তাহলে বের করে দিচ্ছে। তাহলে এই যে জীবাণু ভক্ষণ করার সহজ একটা প্রক্রিয়া, এইটার নামই হচ্ছে কি আমাদের ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, তাহলে এটা আপনারা একবার রিডিং দিলে একদম পানির মতো সহজ। ঠিক আছে, তাহলে এখানে আমি আর সময় নষ্ট করব না। এখন আসেন আমরা দুইটা প্রতিরক্ষা পড়বো, একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা আর এটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। দেখেন, সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষা, এই দুইটার পাশেই, এই যে দুইটার পাশেই দেখেন কি লেখা আছে বলেন তো, তৃতীয় প্রতিরক্ষা। সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষার পাশে কি লেখা আছে, তৃতীয় প্রতিরক্ষা। এখন আপনি বলতে পারেন ভাই এটাকে কেন তৃতীয় বললো। আমি একটু আপনাদেরকে ধরেন কয়েকটা কোশ্চেন বলি। ঠিক আছে, ধরেন এই কথাটা ধরেন, আমরা পড়ছিলাম যে আমাদের তিনটা প্রতিরক্ষা স্তর, একটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, একটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, আর একটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর। আমাকে কেউ কি বলতে পারবেন কোন দুইটা প্রতিরক্ষা স্তর মায়ের পেট থেকে আমাদের থাকে? প্রথম ও দ্বিতীয়। দ্বিতীয়। প্রথম দ্বিতীয়। তাহলে এই প্রথম দ্বিতীয়, এই দুইটা প্রতিরক্ষা স্তর আমাদের জন্ম থেকেই থাকে। ঠিক আছে, আপনারা কি ওই যে ট্রাক দেখছেন, ট্রাকের মধ্যে দেখবেন লেখা থাকে ওই জন্ম থেকেই জ্বলছি, দেখছেন কেউ কখনো? এই ট্রাক দেখছেন, ট্রাক, এই ট্রাকে, কত লেখা ছিল ভাও। হ্যাঁ শোনেন, ট্রাকের নিচে একটা জায়গা আছে, এই জায়গাটার মধ্যে হচ্ছে পেট্রোল থাকে। ঠিক আছে, ট্রাকের নিচে একটা জায়গা আছে যেখানে পেট্রোল জমা থাকে। তো ওই পেট্রোল যেখানে জমা থাকে, ওইটার গায়ে লেখা থাকে জন্ম থেকেই জ্বলছি। ঠিক আছে, বলেন তো কথাটা সত্য না মিথ্যা? ও তো আসলেই জন্ম থেকে সত্য। জ্বলতেছে না, ও তো আসলে জন্ম থেকে কি করতেছে বলেন, জ্বলতেছে। তো সেম ভাবেই আমাদের বডিতেও, ঠিক আছে, আমাদের প্রথম যে দুইটা প্রতিরক্ষা স্তর আছে, প্রথম আর দ্বিতীয়, এইটা কি ভাই আমাদের জন্ম থেকেই থাকে না? এই জিনিসটা জানেন কিনা বলেন, আমি যে বললাম এটা বোঝেন কিনা বলেন। প্রথম প্রতিরক্ষা স্তরের, বলেন তো প্রথম প্রতিরক্ষা স্তরের একটা উপাদানের নাম বলেন, বলেন একটা উপাদানের নাম বলেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সহজ একটা কোন ত্বক, তাই বলেন তো। জি। ঠিক আছে, তাহলে এই ত্বক কি, বাচ্চা যখন জন্মগ্রহণ করে বাচ্চার ত্বক থাকে কি থাকে না? থাকে। 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 ঠিক আছে, নাকি আপনি ত্বক আলাদা এনে বসান জন্মের পরে? আগে থেকেই থাকে, মায়ের পেটে থেকে বাইরে এসে মানে ত্বক থাকে। আবার বলেন তো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি, ঠিক আছে, ধরেন কোন একটা বাচ্চা জন্মের পরে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড কি আপনার বাইরে থেকে সিরিঞ্জ দিয়ে ভিতরে ঢুকান, নাকি আগে থেকেই থাকে? আগে থেকেই থাকে। আগে আগে থাকে। থেকেই থাকে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা বলেন তো, এগুলা কি জন্ম থেকেই থাকতেছে না? জি। থাকতেছে। আবার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের একটা উপাদান বলেন তো কেউ ভাইয়া? মনোসাইট। রক্ত। মনোসাইট। আচ্ছা, রক্ত, মনোসাইট, এই তো সুন্দর, মনোসাইট। এত কিছু থাকতে কইতেছে রক্ত। আচ্ছা, মনোসাইট। আচ্ছা, মনোসাইট বলেন তো, মনোসাইট, ঠিক আছে, এটা কি জন্মের পরে আমরা বাচ্চার বডিতে ঢুকাই দিছি, নাকি এটা আল্লাহ তাআলা জন্মের সময় এই বাচ্চার ভিতরে দিয়ে দিছিল? জন্মের সময় বাচ্চার দেহের ভিতরে দেওয়া ছিল। জন্মের পরে বাচ্চার বডিতে রক্ত ছিল না? ছিল। তাহলে এই মনোসাইটও ছিল। তাহলে দেখেন আলটিমেটলি প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কিন্তু জন্ম থেকেই থাকে। বলেন তো জন্ম থেকে থাকে না কোনটা? তৃতীয় প্রতিরক্ষা স্তর। অ্যান্টিবডি। তৃতীয় হ্যাঁ, তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তর কখন তৈরি হয়? জন্মের পরে তৈরি হয়।
তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তর বলেন তো জন্মের পরে তৈরি হয় নাকি জন্মের আগে তৈরি হয়? পরে তৈরি হয়। তাহলে এইগুলা হচ্ছে জন্মের আগে বা জন্মের সময়, আর এইগুলা হচ্ছে জন্মের পরে, জন্মের পরে তৈরি হয়। তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তর জন্মের পরে তৈরি হয়। ভালো কথা। তাহলে আমাকে বলেন তো কোনটা আপনি অর্জন করছেন আর কোনটা মায়ের বাপের মা বাপ থেকে পাইছেন? প্রথম আর দ্বিতীয় সহজাত, তৃতীয় অর্জিত। হ্যাঁ, তাহলে প্রথম দ্বিতীয় জন্মের সময় ছিল, তাহলে এইটা আমি সহজ কথায় পিতামাতার থেকে পাইছি, তাহলে এটাকে আমি বলতে পারি এটাকে হচ্ছে সহজাত। আর তৃতীয় প্রতিরক্ষা যেটা, সেটা জন্মের পরে তৈরি হয়েছে, মানে আমি তৈরি করছি, মানে আমি অর্জন করছি। এই যে আপনারা যেমন এসএসসি পাস করেন, এটা কি ঠিক আছে আপনি জন্ম থেকে পাই আসছেন না অর্জন করছেন বলেন? এসএসসি যে পাস অর্জন করছেন, এটা অর্জন করছেন। এসএসসি পাস করছেন মানে আপনি অর্জন করছেন। তাহলে জন্মের পরে যা আছে সব কি, সব কৃতিত্ব কার, আপনার নাকি আপনার বাপ মার বলেন? আমার। আপনার। তাহলে জন্মের পরে যা কিছু হবে সব কৃতিত্ব কার, আপনার। তাহলে সব, আপনি জন্মের পরে যা কিছু তৈরি হবে সব হচ্ছে কি বলেন তো, অর্জিত। তাহলে বলেন তৃতীয় প্রতিরক্ষা স্তর এটা কি সহজাত নাকি অর্জিত? অর্জিত। 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 এখন দেখেন তো এখানে কি বলছে, ঠিক আছে, এখানে বলছে সহজাতের কথাও বলছে, অর্জিতের কথাও বলছে। সহজাত এবং অর্জিত, এই অর্জিতটা হচ্ছে মেইনলি কি বলেন তো, তৃতীয় প্রতিরক্ষা স্তর। এই অর্জিতটা কি স্তর বলেন তো, তৃতীয় প্রতিরক্ষা স্তর। এই সম্পর্কে আমাদের কোনো কনফিউশন নাই যে অর্জিত প্রতিরক্ষা মানেই হচ্ছে কি তৃতীয় প্রতিরক্ষা স্তর, অথবা অন্যভাবে যদি বলি তৃতীয় প্রতিরক্ষা স্তর মানেই কি অর্জিত। আচ্ছা, অর্জিত। এখন এখন সহজাতের কথা বলি, ঠিক আছে। তো সহজাতের কথা জিনিসটা কি আসলে, আপনার এই জন্মগত ভাবেও তো ঠিক আছে আমাদের কিছু প্রতিরক্ষা স্তর আছে। তো জন্মগত ভাবে যা আছে, ঠিক আছে, এইগুলা এবং অর্জিত প্রতিরক্ষা, এই জিনিসগুলো আমরা এখানে একটু আলোচনা করব, ঠিক আছে। তো দেখেন এখন জাস্ট নাম দেখে একটু বলবেন, বলেন এই পদ কথাটা বলেন। এই যে দেখেন, দেখেন একটা জিনিস আছে প্রতিবন্ধক। তাহলে বলেন তো প্রতিবন্ধক এটা কি সহজাত নাকি অর্জিত? প্রতিবন্ধক মানে কি আমি বলি ত্বক, এই যে ত্বক, ঠিক আছে। সহজাত। তারপরে পৌষ্টিক নালী, তারপর শ্বসন তন্ত্র, বলেন তো এইগুলা, ঠিক আছে, আলটিমেটলি এইগুলা কি মায়ের পেটের থেকে নিয়ে আসছি না? তাহলে বলেন তো হ্যাঁ, এইগুলা কি আপনার সহজাত নাকি অর্জিত? সহজাত। সহজাত। বলেন প্রদাহ, বলেন তো প্রদাহ, এই যে আমাদের যে পড়ে গেলে ঠিক আছে আমাদের যে লাল হয় গরম হয় ফুলে যায়, তাহলে এইগুলাও কি বলেন সহজাত। তো এইগুলা কি সহজাত না অর্জিত? সহজাত। সহজাত। তারপরে যে জাত। কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম, এইটা গতদিন আমরা পড়ছিলাম, বলেন তো কমপ্লিমেন্ট সিস্টেম কি প্রথম প্রতিরক্ষা না দ্বিতীয় প্রতিরক্ষা ছিল? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে দ্বিতীয় বলেন তো প্রতিরক্ষা। এই কমপ্লিমেন্টও কি হবে বলেন তো, সহজাত হবে না? হবে কিনা? জি। আচ্ছা ইন্টারফেরন, বলেন তো এইটাও কি ঠিক আছে আমি অর্জন করছি না আল্লাহ তাআলা দিছে? এটাও আল্লাহ তাআলা দিছে। আল্লাহ তাআলা। তাহলে এইটাও হচ্ছে কি সহজাত। তারপরে যে সহজাত মারণ কোষ এইগুলো সহজাত। তারপরে যে সহজীবী যে কিছু ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, আমাদের বডিতে আমরা বলছিলাম না আমাদের বডিতে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, বলেন তো আমরা উপকারী ব্যাকটেরিয়াটা সুন্দর নাম দিয়েছিলাম, নর্মাল সেই ফ্লোরা। নামটা কি? নর্মাল ফ্লোরা। নর্মাল ফ্লোরা। তাই বলতে এই যে নর্মাল ফ্লোরা বলি বা সহজীবী ব্যাকটেরিয়া বলি বা উপকারী ব্যাকটেরিয়া বলি, এইগুলা কি ঠিক আছে আমি জন্মের পরে আমার বডিতে আসছে না আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছে? যেহেতু এখানে আছে, ঠিক আছে, তার মানে আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছে। যেহেতু এখানে আছে তার মানে কি আল্লাহ তাআলা কি করছে বলেন তো, দিয়ে পাঠাইছে। তাহলে বলেন এই যে সহজীবী ব্যাকটেরিয়া, এইগুলা কি আমি অর্জন করছি না এগুলাকে আমার মায়ের পেটের মধ্যে থেকে আমার কাছে আমি নিয়ে চলে আসছি, মায়ের পেটের থেকে আমি নিছি? বুঝতে পারছেন? তাহলে এইগুলা হচ্ছে আমাদের সহজাত। তা আমি জাস্ট এই নামগুলা পড়বো। তো যদি আপনি জিনিসটা বুঝেন তাহলে আপনার জন্য এগুলা মুখস্থ করার কোনো মানে হয় না। আর যদি না বোঝেন তাহলে মুখস্থ করবেন। এই সহজাত জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন তো ভাইয়া। জি ভাইয়া। সহজাত, আচ্ছা, যদি সহজাত বুঝে ফেলেন তাহলে আমাদের এখন আসতেছে হচ্ছে যেটা হচ্ছে অর্জিত, ঠিক আছে, মানে যেটা আসলে জন্মের পরে আমি অর্জন করছি। যেমন এসএসসি পরীক্ষায় যেমন আপনি এ প্লাস অর্জন করছেন, ইন্টার পরীক্ষায় এ প্লাস অর্জন করবেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাইয়া আহ, একটা সিট অর্জন করবেন। সেম ভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু জিনিস আছে যেগুলো আমরা অর্জন করি, ঠিক আছে। তো কিভাবে অর্জন হয় এই জিনিসটা আমরা একটু আসবো, ঠিক আছে। তাহলে দেখেন অর্জিত প্রতিরক্ষা আমরা একটু সংক্ষেপে, ঠিক আছে, একটু আপনার ইয়ে করব,
আর নাম কি জানো? একটা উম, আহ, ওই যে কি বলে, নোট করব একটু, ঠিক আছে? তাহলে আমরা নোট যেন কোন পর্যন্ত করছিলাম? ভাই আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, একটু আমাদের ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা, আসেন। তো আমরা কি পড়াচ্ছিলাম? আমরা পড়াচ্ছিলাম হচ্ছে ভাইয়া আমাদের অর্জিত প্রতিরক্ষা, তাই না? ঠিক আছে, তাহলে আমরা আমাদের হেডিংটা দিব। ঠিক আছে, আমরা একটু হেডিংটা দিই। আচ্ছা, তাহলে দেখেন আমরা অলরেডি একটা প্রতিরক্ষা পড়ে ফেলছি। এখন আমরা যে প্রতিরক্ষাটা পড়তেছি এইটা হচ্ছে আমাদের অর্জিত প্রতিরক্ষা। অর্জিত প্রতিরক্ষা, তাহলে আমরা অলরেডি সহজাত কিন্তু পড়ে ফেলছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। আমাকে একটু বলেন তো, এই যে অর্জিত প্রতিরক্ষা, এটা কোন ধরনের প্রতিরক্ষা স্তর? প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়। তৃতীয়? তৃতীয়। তাহলে অর্জিত প্রতিরক্ষা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তর। আমাকে একটু বলেন তো ভাইয়া, তৃতীয় প্রতিরক্ষা স্তরে কি সৃষ্টি হয়? মনে পড়ে অ্যান্টিবডি। কিনা? হ্যাঁ, এই তো সুন্দর, অ্যান্টিবডি সৃষ্টি হয়। তাহলে অ্যান্টিবডি সম্পর্কিত আমরা লিখতে পারি, তাই না? অ্যান্টিবডি সম্পর্কিত। তাহলে দেখেন আমরা অর্জিত প্রতিরক্ষা পড়বো। অর্জিত প্রতিরক্ষা হচ্ছে একটা তৃতীয় প্রতিরক্ষা স্তর, এবং এই হচ্ছে আমাদের অ্যান্টিবডি সম্পর্কিত। তো আমাদের এই যে তৃতীয় প্রতিরক্ষা স্তর বলি বা অর্জিত প্রতিরক্ষা স্তর বলি, তো এই অর্জিত প্রতিরক্ষাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। অর্জিত প্রতিরক্ষা, ঠিক আছে? একটাকে আমরা বলতে পারি হচ্ছে আপনার, একটাকে আমরা বলতে পারি সক্রিয়, আর একটাকে আমরা বলতে পারি অক্রিয়। তাহলে দেখেন অর্জিত প্রতিরক্ষাকে আমরা কয় ভাগে ভাগ করে ফেলছি ভাইয়া? দুই ভাগে, এটা সক্রিয় আর এটা হচ্ছে অক্রিয়। সক্রিয়টাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, আর অক্রিয়টাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, লেখেন, আমি পরে বলতেছি, বা শুনেন আগে। তাহলে আমরা কি বললাম? আমরা অর্জিত প্রতিরক্ষা স্তর পড়তেছি। আমরা সবাই জানি অর্জিত প্রতিরক্ষা স্তর জন্মের পরে সৃষ্টি হয়। অর্জিত প্রতিরক্ষা স্তর তৃতীয় প্রতিরক্ষা স্তর একটা। অর্জিত প্রতিরক্ষা স্তর অ্যান্টিবডি সম্পর্কিত। এর অর্জিত প্রতিরক্ষা স্তরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়। আচ্ছা, আপনি একটু আগে বলছেন ভাইয়া যে অর্জিত প্রতিরক্ষায় এটা কি সম্পর্কিত? অ্যান্টিবডি সম্পর্কিত না? অ্যান্টিবডি সম্পর্কিত, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে দেহ নিজে অ্যান্টিবডি তৈরি করে। দেহ নিজে অ্যান্টিবডি তৈরি করে। দেহ নিজে অ্যান্টিবডি তৈরি করে। আর যেটা হচ্ছে আমাদের অক্রিয়, সেটা হচ্ছে বাইরে থেকে, বাইরে থেকে দেহে অ্যান্টিবডি প্রবেশ করে। দেহে অ্যান্টিবডি প্রবেশ করে। এই দুইটা লাইন বুঝছেন কিনা ভাই? আমাকে একটু বলেন তো। আবার আমরা বলতেছি, বলেন অর্জিত প্রতিরক্ষা স্তর, একটু কোশ্চেনে অ্যান্সার করেন। বলেন অর্জিত প্রতিরক্ষা স্তর এটা কি জন্মের পরে তৈরি হয় না জন্মের আগে তৈরি হয়? জন্মের পরে তৈরি হয়। জন্মের পরে। এটা কোন প্রতিরক্ষা স্তরের সাথে সম্পর্কিত? তৃতীয় প্রথম, দ্বিতীয় প্রতিরক্ষা নাকি? স্তরে। তৃতীয় তৃতীয় আর প্রতিরক্ষা স্তর। এটা কি সম্পর্কিত? অ্যান্টিবডি সম্পর্কিত নাকি ম্যাক্রোফেজ সম্পর্কিত?
অ্যান্টিবডি অ্যান্টিবডি সম্পর্কিত অ্যান্টিবডি সম্পর্কিত। এখন এই অর্জিত প্রতিরক্ষাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি ভাইয়া? দুইটা। দুই দুই ভাগ। ভাগে আপনি বলেন অ্যান্টিবডি ঠিক আছে আমরা কয় ভাবে নিতে পারি? সহজ কথা, অ্যান্টিবডি আমার দেহে তৈরি হয়েছে অথবা আমি বাইরে থেকে অ্যান্টিবডি ধার নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডি আমাদের দেহে দুই ভাবে আসতে পারে। দেখেন, একটার আমি বলছি কি, একটা হচ্ছে আমার দেহ নিজে অ্যান্টিবডি তৈরি করে। আমার দেহ নিজে অ্যান্টিবডি তৈরি করে, ধরেন আমি নিজে একটা অ্যান্টিবডি তৈরি করছি। তাহলে আমি যদি অ্যান্টিবডি তৈরি করি, আমি কি এখানে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আমি কি এখানে সক্রিয় নাকি নিষ্ক্রিয়? অ্যাক্টিভ। তাহলে দেখেন, অর্জিত প্রতিরক্ষা স্তরের একটা ভাগ হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভের ক্ষেত্রে কি হয়? অ্যাক্টিভের ক্ষেত্রে দেহ নিজে অ্যান্টিবডি তৈরি করে, আর প্যাসিভের ক্ষেত্রে বাইরে থেকে অ্যান্টিবডি দেহে প্রবেশ করতেছে। আচ্ছা, আপনারা আমাকে একটা জিনিস বলেন, আমি এখানে আপনাকে আরো একটু আহ, আহ, গোতাগুতি করি। আপনার আপনারা আমাকে একটু বলেন, আমাদের অ্যান্টিবডি কই থাকে? রক্তে থাকে। প্লাজমায় থাকে, তাই না? প্লাজমা বা রক্ত রসে থাকে। রক্তরস। রক্ত রসে থাকে, হ্যাঁ রক্তে থাকে, ঠিক আছে, কিন্তু যদি আরো সুন্দর করে বলি, আমাদের প্লাজমা বা রক্ত রস, এই রক্ত রসের ভিতরে অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডি থাকে। তাহলে বলেন তো, ধরেন আমি, ঠিক আছে ধরেন, ধরেন এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আমি, আর এইটা ধরেন একটা পাবলিক, ধরেন এটা হচ্ছে মিসেস মিস্টার এক্স। ধরেন এই মিস্টার এক্স এখন আমাকে রক্ত দিতে চাচ্ছে, রক্ত দিতে যাচ্ছে। আমার রক্ত দরকার, হয়তো বা আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমার রক্ত দরকার। তাহলে বলেন তো, এই যে মিস্টার এক্স যখন আমাকে রক্ত দিচ্ছে, এই মিস্টার এক্স এর রক্তের সাথে আমার বডিতে অ্যান্টিবডি ঢুকতেছে কিনা? ঢুকতেছে। ঢুকতেছে তাহলে মিস্টার এক্স এর রক্ত রসে যে অ্যান্টিবডি গুলো ছিল, সেই অ্যান্টিবডি গুলো দেখেন তো এখন অয়নের বডিতে ঢুকতেছে কিনা? ঢুকতেছে। ঢুকতেছে। ঠিক আছে, তাহলে এই ব্যক্তির অ্যান্টিবডি, দেখেন এই ব্যক্তির অ্যান্টিবডি কিন্তু এই ব্যক্তির, কিন্তু কাকে দিয়ে দিচ্ছে দেখেন তো? আমাকে দিয়ে দিচ্ছে। ইচ্ছা করে দিচ্ছে নাকি রক্ত দেওয়ার কারণে চলে আসছে? রক্ত দেওয়ার কারণে চলে আসছে। এটা বুঝছেন কিনা? তাহলে বলেন, আমাকে কি কেউ অ্যান্টিবডি দিতে পারে কি পারে না? পারে। 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 তাহলে সেই কথাটা লিখছি, দেখেন, বাইরে থেকে বাইরে থেকে দেহে অ্যান্টিবডি প্রবেশ করে। তাহলে বলেন তো, এইটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। এখন আলটিমেটলি আমি নিজেকে অ্যান্টিবডি তৈরি করতে পারি না ভাইয়া? পারি কিনা বলেন? পারে। তাহলে আমি যদি নিজে অ্যান্টিবডি তৈরি করি, সেটাকে আমি কি বলবো? সেটাকে অ্যাক্টিভ বলবো না প্যাসিভ বলবো? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। তাহলে ক্লিয়ার হয়েছে না আশা করি। এখন আসেন, এখন আবার এই অ্যাক্টিভকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? দুইটা ভাগে। ঠিক আছে, এই অ্যাক্টিভকে আমরা দুইটা ভাগে ভাগ করব। ঠিক আছে, একটা হচ্ছে আমরা বাংলায় লিখি, একটাকে আমরা বলবো প্রাকৃতিক, আর একটাকে আমরা বলবো হচ্ছে আপনার কৃত্রিম। কৃত্রিম। প্রাকৃতিকটা ঠিক আছে, প্রাকৃতিক ইংলিশটা কি কি বলে রে ভাই কোন তো? ন্যাচারাল। আর কৃত্রিমটাকে কি বলে বলেন তো? আর্টিফিশিয়াল। 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 ঠিক আছে, সেম ভাবে আমরা এই অক্রিয়টাকে দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, একটাকে বলবো প্রাকৃতিক, আর একটাকে আমরা বলবো হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, তাহলে প্রাকৃতিকটাকে আমরা কি বলছিলাম? ন্যাচারাল। কৃত্রিমটাকে আমরা বলছিলাম হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল। আচ্ছা, একটু শুনেন, পরে আমরা বলতেছি। এখন আমরা এগুলোর উদাহরণ শিখবো, এগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো প্রাকৃতিক বা ইয়ে, ধরেন আপনার, আমরা একটু অন্য কালার দেই, ধরেন হাসপাতালে সংক্রমণ। হাসপাতালে সংক্রমণ। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলি, আপনারা একটু বলেন তো, অনেক সময় আমরা এরকম হয় না, ধরেন ধরেন আপনি হচ্ছে মিস্টার এক্স, আপনি আজকে গেছেন হসপিটালে। এই হসপিটালে মানুষ কেন যায় বলেন তো?
ঠিক আছে? হসপিটালে গেছেন, ধরেন রোগী দেখতে গেছেন, রোগী দেখতে গেছেন, বা ধরেন টিকটক করতে গেছেন। তা রোগী দেখতে গেছেন বা টিকটক করতে গেছেন, যাই কোন না কেন গেছেন হসপিটালে। তো আপনি হসপিটাল থেকে বাড়ি ফিরলেন, ঠিক আছে? মিস্টার এক্স, ঠিক আছে, সে বাড়ি ফিরলো, গেছিল কিন্তু কি কেন? গেছিল কিন্তু রুগী দেখতে। কিন্তু যখনই বাড়ি ফিরলো, ঠিক আছে, তখন দেখা গেল এই মিস্টার এক্স তার সাথে একটা ভাইরাস নিয়ে চলে আসছে, একটা রোগ নিয়ে চলে আসছে, ধরেন নিউমোনিয়া নিয়ে চলে আসছে, নিউমোনিয়ার রোগ জীবাণু নিয়ে চলে আসছে। তো বলেন তো, মিস্টার এক্স যখন হসপিটালে গেছিল তখন কি তার নিউমোনিয়া ছিল কি ছিল না? ছিল না। কিন্তু যখন বাড়ি ফিরলো তখন কি নিউমোনিয়ার সাথে করে লয়ে এসেছে না? হ্যাঁ, তাহলে সাথে করে নিয়ে আসছে। আচ্ছা, নিউমোনিয়া বাদ দেন, ঠিক আছে, নিউমোনিয়ার বদলে আমরা অন্য একটা দেই, ধরেন পক্স দেই, পক্স নিয়ে বাড়ি ফিরেছে। বাট এই পক্সটা তার কোথা থেকে আসছে? হসপিটাল থেকে আসছে না? হ্যাঁ, কারণ হসপিটালে কিসের রুগী ছিল ভাই? হসপিটালে ধরেন আপনার পক্সের রুগী ছিল, হসপিটালে পক্সের রুগী ছিল। তো সেই হসপিটালে পক্সের রুগী দেখতে গেছেন, সেই হসপিটালের পক্সের রুগী থেকে আপনার বডিতে এখন পক্স চলে আসছে। এই জিনিসটা, এটা কি হইতে পারে কি পারে না বলেন তো? পারে। পারে। এখন এই যে পক্স যে হইছে, এখন আপনি পক্সে ভুগবেন, ঠিক আছে, পক্সে ধরেন ভুগলেন, 14 দিন ভুগার পরে, ধরেন 14 দিন ভুগছেন, 14 দিন ভোগার পর আপনার কি সৃষ্টি হলো? আপনার বডিতে অ্যান্টিবডি সৃষ্টি হলো। একেবারে। অ্যান্টিবডি সৃষ্টি হলো। বলেন এইখানে অ্যান্টিবডি কে সৃষ্টি করছে? আপনি নিজে তৈরি করছেন না? হ্যাঁ, তাহলে বলেন এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এটা কি বলেন, এই যে অ্যান্টিবডিটা, এটা কি বলেন, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। 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 এখন আমাকে বলেন, এইটা কি, এটা কি আপনার কৃত্রিম নাকি প্রাকৃতিক বিষয়? প্রাকৃতিক। প্রাকৃতিক। তাহলে তাহলে আমরা বলতে পারি না এটা হচ্ছে অ্যাক্টিভ প্লাস এটা হচ্ছে ন্যাচারাল জি। অথবা প্রাকৃতিক। আর অ্যাক্টিভের আরেকটা নাম কি বলেন তো? অ্যাক্টিভের আরেকটা নাম সক্রিয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে, নিম্নের কোনটি প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা? বলেন প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা কোনটা? দেখে বলেন। অ্যান্টিবডি সৃষ্টি। এই যে দেখেন, এইটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয়, তার মানে হাসপাতালের সংক্রমণ, এইটা হচ্ছে কি বলেন তো প্রাকৃতিক সক্রিয়। অ্যান্টিবডি সৃষ্টি না ভাই, পুরাটার মধ্যেই তো অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে। আমরা তো এখানে পুরাটার মধ্যেই তো অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, পুরাটার মধ্যেই তো অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে। আমরা ওইটা বলতেছি না, আমরা বলতেছি হাসপাতালে যদি কোনো কারণে মানুষের সংক্রমণ হয়, তাহলে সেইটা কি, সেখানে যে অ্যান্টিবডিটা সৃষ্টি হয়, সেই অ্যান্টিবডিটা কেমন অ্যান্টিবডি, কিভাবে অ্যান্টিবডিটা সৃষ্টি হলো? প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে না? হ্যাঁ, এবং সক্রিয় ভাবে সৃষ্টি হয়েছে না? দেহ নিজে তৈরি করছে। তাহলে এটা কি প্রাকৃতিক সক্রিয় বলা যায় কি যায় না বলেন? যায়। হ্যাঁ। যায়। এখন আমরা আরো কয়েকটা ক্লিয়ার করি, তারপর আরো ক্লিয়ার হয়ে যাবে। আবার চিন্তা করেন, এটা হচ্ছে কৃত্রিম, এটা বলেন তো, এই যে এখানে আমরা যেটা বলতেছি এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে কৃত্রিম সক্রিয়। এটা মানে কি বলেন তো? কৃত্রিম সক্রিয়। এই যারাই প্রাকৃতিক তারাই সক্রিয় না? এরাই কি জি। প্রাকৃতিক সক্রিয়? আবার হ্যাঁ, এইখানে এইটা কি কৃত্রিম সক্রিয় না? বুঝাইতে পারছি কিনা? এটা দেখেন, এই জায়গাটা কি হবে বলেন তো? কৃত্রিম কি হবে? কৃত্রিম সক্রিয় না সক্রিয়। অক্রিয়? সক্রিয়। কৃত্রিম সক্রিয়। সক্রিয়। হ্যাঁ, এখন আসেন আমরা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। এটা নিচ দিয়ে লিখে রাখতে পারি, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন। এই আপনারা করোনার ভ্যাকসিন নিছেন না? নিছেন কিনা? নিয়েছি। করোনার ভ্যাকসিন নিছেন। আচ্ছা, আমি একটু মুছে ফেলি। করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে কি হয়? করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে কি হয়? ঠিক আছে, ধরেন আপনি হসপিটালে গেছেন, আপনি হচ্ছে ধরেন আপনি হচ্ছে জেসি, তো জেসি গেছে হচ্ছে আপনার হসপিটালে। তো হসপিটালে ডাক্তার তাকে কি দিয়ে দিচ্ছে? করোনার ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। করোনা ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। করোনা ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। তো কি হইলো? এই যে করোনা ভ্যাকসিন নিয়ে যখন আসছেন, বলেন তো ভ্যাকসিনটা আপনার বডিতে
এটা কি আপনার বডিতে, ভ্যাকসিনটা কি আগে আপনার বডিতে ছিল? না। 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 তাহলে ভ্যাকসিনটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না ভ্যাকসিন হচ্ছে একটা ফরেন প্রোডাক্ট? জি। কি প্রোডাক্ট? ফরেন প্রোডাক্ট। ফরেন। ঠিক আছে, ফরেন প্রোডাক্ট। কারণ কি ভ্যাকসিনটা আমার বডিতে আগে ছিল না। এখন এই ফরেন প্রোডাক্টের বিরুদ্ধে এখন জেসি কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। কয়দিন পরে? ধরেন 14 দিন পর। 14 দিন পর অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে বলেন তো, এই যে অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি জেসি নিজে তৈরি করতেছে নাকি অন্য কেউ দিছে তারে? নিজে নিজে তৈরি তৈরি করতেছে। করতেছে। নিজে তৈরি করতেছে। আর অন্য জিনিস যেটা, এটা কই থেকে আইছে? এইটা কি ঠিক আছে আলটিমেটলি ভ্যাকসিন হচ্ছে কি বাইরে থেকে সে নিছে, কিন্তু ভাই অ্যান্টিবডিটা কি, অ্যান্টিবডি কি বাইরে থেকে নিছে নাকি সে নিজে তৈরি করছে? নিজে তৈরি সে করতেছে। নিজে তৈরি করতেছে। তাহলে সে যদি নিজে তৈরি করা হয়, তাহলে এইটা কি কৃত্রিম ভাবে আমি অ্যান্টিবডিটা সৃষ্টি করছি না বলেন তো? একটা কৃত্রিম উপায়ে অ্যান্টিবডি সৃষ্টি করছি না? একটা বাইরে থেকে একটা ভ্যাকসিন দিয়ে আমি অ্যান্টিবডিটা সৃষ্টি করলাম। বলেন তো, এই যে ভ্যাকসিন যদি না দিতাম অ্যান্টিবডি সৃষ্টি হইতো? না। না। তাহলে বলেন তো, কৃত্রিম ভাবে ভ্যাকসিন দিয়ে আমি কি সৃষ্টি করলাম বলেন তো? অ্যান্টিবডি অ্যান্টিবডি। সৃষ্টি করছি। অ্যান্টিবডি। তাহলে বলেন, এটা কি আলটিমেটলি জেসি নিজে তৈরি করছে? তাহলে এটা কি অ্যাক্টিভ হবে না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এটা কি কৃত্রিম নাকি নরমালি হয়েছে? কৃত্রিম। কৃত্রিম ভাবে। তাহলে তাহলে বলেন, ভ্যাকসিনেশনে যে অ্যান্টিবডিটা সৃষ্টি হয় বা যেই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়, এটা কেমন প্রতিরক্ষা? কৃত্রিম, সক্রিয়। সক্রিয় প্রক্রিয়া। কৃত্রিম সক্রিয়। এবার ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আসেন এই দুইটা বলেন, এই জিনিসটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে প্যাসিভ। এইখানে বলেন তো, আপনি নিজে তৈরি করবেন না অন্য কেউ আপনাদের দিবে? দিবে। অন্য অন্য কেউ কেউ দিবে। দিবে। অন্য কেউ দিবে। ঠিক আছে, এখন অন্য কেউ কে কে দিতে পারে? ধরেন প্রাকৃতিকটা আমরা পড়ি। ঠিক আছে, আপনারা সবাই জানেন, ঠিক আছে, আলটিমেটলি মায়ের বুকের দুধের মাধ্যমে বাচ্চা শরীরে অ্যান্টিবডি ঢুকে। তাহলে মায়ের বুকের, এই বাচ্চা জন্মের পরে কয়দিন মায়ের বুকের দুধ খায়? 6 মাস মায়ের বুকের দুধ খায়। তো মায়ের বুকের দুধের মাধ্যমে মাধ্যমে অ্যান্টিবডি প্রবেশ। অ্যান্টিবডি প্রবেশ। অ্যান্টিবডি প্রবেশ। তাহলে বলেন তো ভাই, অ্যান্টিবডিটা কি ঠিক আছে আলটিমেটলি আমি নিজে তৈরি করতেছি নাকি মায়ের থেকে পাচ্ছি? মায়ের থেকে। মায়ের থেকে পাচ্ছি। তাহলে কি এটা সক্রিয় না অক্রিয়? আগে দেখুন। অক্রিয়। 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 কারণ কি আলটিমেটলি তো এটা তো মায়ের থেকে পাচ্ছি, মা দিচ্ছে। এখন এই যে মায়ের বুকের দুধ, বাচ্চা যে মায়ের বুকের দুধ খাবে, এটা কি প্রাকৃতিক ঘটনা নাকি কৃত্রিম ঘটনা বলেন? কৃত্রিম। প্রাকৃতিক এই ঘটনা। এই ও কোন বাচ্চা, প্রাকৃতিক। কোন কোন বাচ্চা আছে ঠিক আছে মায়ের বুকের দুধ খায় নাই? তাহলে এটা তো ঠিক আছে ভাই, নর্মাল বিষয়। নর্মাল বিষয় যে একটা বাচ্চা মায়ের বুকের দুধ খাবে এবং মায়ের বুকের দুধের মাধ্যমে তার বডিতে অ্যান্টিবডি ঢুকবে। তাহলে এটা কোন ধরনের প্রতিরক্ষা আমাকে এখন বলেন, ডাইরেক্টলি বলেন। প্রাকৃতিক? অক্রিয়। প্রাকৃতিক। প্রিয়। হ্যাঁ, প্রাকৃতিক অক্রিয়। প্রাকৃতিক কি বলেন ভাইয়া? প্রাকৃতিক অক্রিয়। প্রাকৃতিক ক্লিয়ার? অক্রিয় প্রক্রিয়া। প্রক্রিয়া। প্রক্রিয়া না। আচ্ছা, এরপরে আসেন আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে কৃত্রিমটা। ঠিক আছে, এই কৃত্রিমটা কি? এই কৃত্রিমটা হচ্ছে ফার্স্টে আমরা বলছিলাম, মনে আছে? যে ওই আপনার আহ, আমি ছিলাম, ঠিক আছে, আমাকে একজনের রক্ত দিছিল, তার নাম ছিল কি বলেন? মিস্টার এক্স। ঠিক আছে, মিস্টার এক্স না, ধরেন মিসেস এক্স দিলাম। আচ্ছা, তো এই যে মিসেস এক্স দেখেন আমাকে রক্ত দিচ্ছে। তো বলেন, রক্ত দেওয়ার সময় কি সে শুধুমাত্র রক্ত দিছে নাকি অ্যান্টিবডিও দিবে? অ্যান্টিবডি দিবে। অ্যান্টিবডি দিবে। অ্যান্টিবডিও দিবে। এখন আমি যদি বলি যে মিস্টার মিসেস এক্স বা মিস্টার এক্স, আমার রক্ত দরকার নাই, শুধু অ্যান্টিবডি দেন, দিতে পারবে? না। শুধু অ্যান্টিবডি চাইছে, এই দিতে পারবে না কেন? দিতে পারবে। দিতে পারবে সেন্ট্রিফিউজ করে। সেন্ট্রিফিউজ এই যে করে। হ্যাঁ, সেন্ট্রিফিউজ করে দিতে পারবে। ধরেন শুধু প্লাজমা দিল, শুধু প্লাজমা দিল, এই দিতে প্লাজমা দিল, পারবে। এই প্লাজমার, আচ্ছা এক মিনিট, ধরেন এই যে প্লাজমা দিল, এই প্লাজমার মাধ্যমে আমি অ্যান্টিবডি পাই যাব না? হ্যাঁ। জি। ঠিক আছে, তাহলে বলেন তো এইটা, এটা কি কৃত্রিম
নাকি এটা প্রাকৃতিক? কৃত্রিম। কৃত্রিম। এখন এটা কৃত্রিম সক্রিয় নাকি অক্রিয়? অক্রিয়। 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 ঠিক আছে, এই থেরাপিটার নাম হচ্ছে প্লাজমা থেরাপি। এটার নাম কি ভাইয়া? প্লাজমা প্লাজমা থেরাপি। থেরাপি। প্লাজমা প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি। এই প্লাজমা থেরাপি কই শুনছেন বলেন তো, দেখি তো মনে পড়ে কিনা। শুনছেন তো? দিবে ডেঙ্গু আক্রান্ত হইলে। হ্যাঁ, অণুজীবের মধ্যে শুনছিলেন, অণুজীবের মধ্যে শুনছিলেন। আমরা ওই যে করোনা ভাইরাসের ক্ষেত্রে প্রথম আমরা এইভাবে করছিলাম। ক্লিয়ার? তাহলে এই জিনিসটুকু আশা করি বুঝতে পারছেন। এই জায়গা থেকে আপনি শিওর থাকেন মেডিকেলে একটা কোশ্চেন আসবে, 100% শিওর থাকেন এই 4টা অপশন থেকে একটা কোশ্চেন আসবে। এই এত কিছু এই চ্যাপ্টারে পড়াচ্ছি, কিন্তু দিন শেষে এই জায়গা থেকেই কোশ্চেন আসবে। কারণ কি, মেডিকেলের স্যাররা চায় যে আপনি জিনিসগুলো বুঝছেন কিনা এইসব জায়গা থেকে কোশ্চেন করার জন্য। কিছু জিনিস আছে মুখস্থ জিনিস, ওখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে না। আচ্ছা, বলেন তো, আমাকে কয়েকটা অ্যান্সার দেন তো। বলেন তো, মায়ের বুকের দুধের মাধ্যমে কোন অ্যান্টিবডি প্রবেশ করে? আইজিএ। আইজিএ। আইজি এ। এ। দেখেন, হ্যাঁ আইজি এ। আমরা এখানে একটু শর্টকাটে পড়ে ফেলি। অ্যান্টিবডির প্রকারভেদ আমাদের আছে, অ্যান্টিবডি এই চ্যাপ্টারেই আছে। আমরা যদিও অন্যান্য চ্যাপ্টার যখন পড়াইছি তখন হালকা পাতলা বলছিলাম, ঠিক আছে। তো আমরা এখানে সংক্ষেপে একটু বলবো যে অ্যান্টিবডির প্রকারভেদ। অ্যান্টিবডি কয় ধরনের? অ্যান্টিবডিকে বলা হয় 5 ধরনের। একটাকে বলা হয় যে আইজি জি, একটাকে বলা হয় আইজি এ, একটাকে বলা হয় আইজি এম, আরেকটাকে বলা হয় আইজি ই, আরেকটাকে আমরা বলবো হচ্ছে আইজি ডি। আইজি ডি। তো আমরা এখানে সংক্ষেপে কিছু জিনিস শিখবো, ঠিক আছে। সংক্ষেপে কিছু জিনিস শিখবো। তো যেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি তাহলে কয় ধরনের ভাইয়া? 5 ধরনের। তা আমরা ফার্স্টেই পাইলাম যে মায়ের বুকের দুধ থেকে বাচ্চা অ্যান্টিবডি পায়। তো এই যে মায়ের বুকের দুধের থেকে যে অ্যান্টিবডিটা পাওয়া যায় এটা হচ্ছে আইজিএ, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি মায়ের বুকের দুধের থেকে পাওয়া যায়, মায়ের বুকের দুধ থেকে পাওয়া যায়, পাওয়া যায়। আপাতত আমরা টুকটাক শিখতেছি, ঠিক আছে। আমরা বইয়ের মধ্যে আরো অনেক তথ্য পাবো, ঠিক আছে। যেটা হচ্ছে আইজিজি, ঠিক আছে, এটাও মার থেকে পাওয়া যায়, ঠিক আছে। এটা মায়ের মা থেকে গর্ভের সন্তানে, গর্ভের সন্তানে, তাহলে কি অমরা থেকে? হ্যাঁ শুনেন লিখতেছি, গর্ভের সন্তানে অমরার মাধ্যমে প্রবেশ করে, অমরার মাধ্যমে প্রবেশ করে, অমরার মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে। তাহলে আমাদের একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে বা মায়ের পেটের মধ্যে থাকে, তো মায়ের পেটের মধ্যে যখন থাকে, এই মায়ের পেটের মধ্যে একটা থলি আছে, এটার নাম হচ্ছে অমরা। তো ওই থলি ভেদ করে যদি কোনো অ্যান্টিবডি ঢুকে, এইটা হচ্ছে কোন ধরনের অ্যান্টিবডি বলেন তো ভাইয়া? আইজি জি। জি, ঠিক আছে। তাহলে মা থেকে যদি গর্ভের সন্তানে কোনো অ্যান্টিবডি ঢুকে, ঠিক আছে, ঠিক আছে, দেখেন গর্ভের সন্তান, গর্ভের সন্তান আসলেই বুঝবেন আইজিজি, গর্ভের সন্তান আসলেই বলবেন কি আইজিজি। এই সন্তান জন্ম হয়ে গেলে ওইটা কি আর গর্ভ বলবো? ওইটা কি আর গর্ভের সন্তান রয়েছে? ওটা না। তো ভাই জন্ম হয়ে গেছে, ওটা তো জন্ম হয়ে গেছে। তাহলে জন্মের পরে মায়ের বুকের দুধ খাইছে, মায়ের বুকের দুধ যখন খাইছে তখন তার বডিতে কোন অ্যান্টিবডি ঢুকে বলেন? আইজি এ। তাহলে এই জি আর এ সম্পর্কে যদি কনফিউশন লাগে, ক্লিয়ার হবেন না। বাকিগুলো আমরা পরে পড়বো। এই দুইটা ক্লিয়ার হয়েছেন কিনা যে কোনটা কখন ঢুকে? হ্যাঁ, বুঝছি। তাহলে একটা হচ্ছে মায়ের থেকে ঢুকতেছে, কিন্তু মায়ের থেকে কিভাবে আসছে? পেটের মধ্যেই চলে আসছে, ঠিক আছে। আর আইজি এটা কোথা থেকে আসছে? এটা মায়ের বুকের দুধ খাওয়ার মাধ্যমে আসছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, ধরেন একটা বাচ্চা জন্মের পরে মা মারা গেছে, ঠিক আছে। ধরেন একটা বাচ্চা, ধরেন একটা বাচ্চা, ঠিক আছে, তার জন্ম হলো, জন্ম, ঠিক আছে, জন্মের 2 দিন পর,
2 দিন পর 2 দিন পর মা মারা গেল। মা মারা গেল। বলেন তো এই বাচ্চার বডিতে আইজিজির কোনো সমস্যা হবে কিনা? না হবে না। হবে না, কারণ আইজিজি কই থেকে পাইছে ভাই? আইজিজি তো ঠিক আছে আলটিমেটলি পেটের মধ্যেই পাইছে, পেটের মধ্যেই পাইছে। এখন মাটা মারা গেছে দেখেন কয়দিন পরে, দেখেন তো 2 দিন 2 দিন পরে। তাহলে বলেন তো 2 দিন পরে আলটিমেটলি এই বাচ্চার তো মিনিমাম 2 বছর মায়ের বুকের দুধ খাওয়ার কথা ছিল, কিন্তু সে কি আর মায়ের বুকের দুধ আর 2 বছর খাইতে পারবে? না না। তাহলে তার বলেন তো তার কিসের অভাব দেখা দিবে? আই আইজি এর অভাব দেখা দিবে কি দিবে না বলেন? দিবে। দিবে। ঠিক আছে, তাহলে মা যদি থাকতো তাহলে আইজি এর অভাবটা পূরণ হইতো। ঠিক আছে, বাট আইজি তে কোনো সমস্যা হবে না। 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 আচ্ছা আমাকে বলেন তো বাচ্চা জন্ম হয় কতদিন পরে? 38 থেকে 25 40 থেকে সপ্তাহ 38 সপ্তাহ। ধরলাম 38 থেকে 40 উইকস, 38 থেকে 40 সপ্তাহ। আচ্ছা আপনারা বলেন তো কত বছর, কত আপনারা পড়ছেন, আপনাদের একটু বলি, ঠিক আছে, আপনারা হয়তো নাও জানতে পারেন। ধরেন নরমালি 38 থেকে 40 সপ্তাহ পরে বাচ্চা জন্ম হয়। নরমালি 38 থেকে 40 সপ্তাহ পরে বাচ্চা জন্ম হয়। এখন ধরেন বাচ্চা জন্ম হয়ে গেছে 32 সপ্তাহ পরে। তাহলে এখন বলেন তো তাহলে বাচ্চার বডিতে কোনটার অভাব থাকবে? আইজিজি আইজিজি। কারণ কি, একটা মানুষ 40 সপ্তাহ যদি মায়ের পেটে থাকে তাহলে সে যেই পরিমাণ আইজিজি পাবে, যে 32 সপ্তাহ মায়ের পেটে ছিল ও কি সেম পরিমাণ আইজিজি পাবে কি পাবে না? পাবে না। পাবে না, তার তো পাবে মরবে। না। তাহলে বলেন তো বাচ্চা যদি সময়ের আগে হয়ে যায় তাহলে তার প্রতিরক্ষা ব্যবস্থা কেমন থাকে, দুর্বল না সবল? দুর্বল। দুর্বল। ঠিক আছে, একটা বাচ্চা যদি জন্মের পরে মায়ের বুকের দুধ না খাইতে পারে তাহলে কি তার প্রতিরক্ষা ব্যবস্থা কেমন থাকে, সবল না দুর্বল? দুর্বল। দুর্বল। তাহলে বুঝাইতে পারছি? তাহলে ওই যে কিছু মানুষ আছে না জন্মের পরে বাচ্চাদের কি খাওয়ায়, নান খাওয়ায়, শুনছেন? নান, হ্যাঁ। সেরিলাক, সেরিলাক। এটা ঘ্রাণ অনেক সুন্দর এই সেরিলাক। তো এইগুলা যারা খায় বলে তো এইসব বাচ্চাদের তাহলে কি বলেন ইমিউন সিস্টেম দুর্বল থাকবে কি থাকবে না? দুর্বল থাকবে। তাহলে এরা বে। প্রতিনিয়ত রোগে আক্রান্ত হবে না? বলেন তো। জি হ্যাঁ। ভাইয়া। তাহলে প্রতিরক্ষা চ্যাপ্টারটা কি বুঝতে পারতেছেন এখন কোন দিকে যাচ্ছি আমরা? আচ্ছা আসেন এখন। তাহলে দেখেন আমরা আমাদের সহজাত প্রতিরক্ষা আর অর্জিত প্রতিরক্ষা পড়ে ফেলছি। সহজাত প্রতিরক্ষা আর অর্জিত প্রতিরক্ষা। ঠিক আছে, তো এই সহজাত প্রতিরক্ষা আর অর্জিত প্রতিরক্ষার মধ্যে দেখেন আমরা যে আহ আহ, এইগুলো আমরা একটু দাগাই নেই। ঠিক আছে, আমরা এটা ওই পিডিএফটা আপনাদের দিয়ে দিব যেটুকু লেখাইছি। দেখেন অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা দুই রকম, এটা হচ্ছে সক্রিয় আর এটা হচ্ছে অক্রিয়। যেটা হচ্ছে সক্রিয় সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ইমিউনিটি, যেটা অক্রিয় সেটাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে, এই যে সক্রিয় কয় ধরনের? 2 ধরনের। এটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয়, এটা হচ্ছে কৃত্রিম সক্রিয়। এগুলো ইংলিশ নামগুলো আসবে। কোনটা কোনটা হচ্ছে কিছু হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ, কোনগুলো আছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। এই বলেন এখন বলেন ভ্যাকসিন কি ছিল বলেন বলেন তো, কৃত্রিম না সক্রিয়? কৃত্রিম সেন্সর কৃত্রিম ছিল। সক্রিয় সক্রিয়। হ্যাঁ কৃত্রিম সক্রিয়, কৃত্রিম সক্রিয়। তাহলে দেখেন এই যে ভ্যাকসিন, দেখেন এই ভ্যাকসিনের কারণে কোন প্রতিরক্ষা তৈরি হয়? কৃত্রিম সক্রিয়। আর বলেন তো এই যে হাসপাতালে যদি আমাদের কোনো কারণে সংক্রমণ হয় তাহলে সেটা কি? প্রাকৃতিক সক্রিয়। প্রাকৃতিক প্রাকৃতিক সক্রিয়। সক্রিয়। ওকে সুন্দর। ঠিক আছে, আচ্ছা বলেন তো সময় লাগে, বলেন তো কোনটায় সময় লাগে বেশি, এই সক্রিয়তে না অক্রিয়তে? 14 দিন সক্রিয়তে করে সময় লাগছিল। বেশি লাগে হ্যাঁ সক্রিয় তো না, সময় না, লাগবে বেশি। সক্রিয়তে। হ্যাঁ আমরা বলছিলাম না অক্রিয়তে। যে হ্যাঁ 7 থেকে সক্রিয়তে 8 দিন সময়, 7 থেকে হ্যাঁ 14 দিন। তাহলে সময় বেশি লাগে। তাহলে সক্রিয়তে কি লাগে, সময় বেশি বেশি লাগে। আর অক্রিয়তা কি করতেছেন ভাই? অক্রিয়তা তো আপনি রেডিমেড কি করতেছেন, অ্যান্টিবডি নিচ্ছেন। দিয়ে ওই যে দিতেছে। ওই যে মিস্টার এক্স থেকে যে আমি অ্যান্টিবডি নিছিলাম, রেডিমেড অ্যান্টিবডি নিচ্ছি, রেডিমেড অ্যান্টিবডি নিচ্ছি। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে দেখেন ফার্স্টে ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিন দেওয়ার পরে 14 দিন ওয়েট করা লাগতেছে। সেই 14 দিন ওয়েট করার পরে অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, অনেক সময় লাগতেছে। ঠিক আছে, তাহলে এইখানে সময় বেশি লাগে, প্রায় 14 দিন লাগে। কিন্তু আপনার মায়ের থেকে আমি যে অ্যান্টিবডি পাচ্ছি, এই যে মায়ের থেকে যে অ্যান্টিবডি গুলো পাচ্ছি দেখেন, এই যে মায়ের অমরা বা কলেস্ট্রামের মাধ্যমে যে অ্যান্টিবডি শরীরে প্রবেশ করে,
তা মায়ের থেকে আমি যে অ্যান্টিবডি গুলা পাচ্ছি এগুলো তো কি রেডিমেড পাচ্ছি না ভাইয়া? রেডিমেড জিনিস কি আলটিমেটলি আপনার সময় কম লাগবে না বেশি লাগবে বলেন তো? কম লাগবে। কম লাগবে। এই দুইটা জিনিস বুঝাইতে পারছি কিনা বলেন? বুঝে বুঝে পড়বেন। এই দুইটা বুঝছেন কিনা বলেন তো, নাহলে আবার বুঝাবো। বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, এখানে লিখে রাখেন, এখানে যে প্লাজমা থেরাপিটাই বাংলায় লিখছে, ঠিক আছে? তো এটা ওইভাবে আসবে না, এটা ইংলিশে আসবে প্লাজমা থেরাপি। তাহলে বলেন তো প্লাজমা থেরাপিতে আমরা কি রেডিমেড অ্যান্টিবডি নিব, নাকি সেই অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে? রেডিমেড নিব। রেডিমেড অ্যান্টিবডি নিব। রেডিমেড অ্যান্টিবডি নিব, তাহলে সময় কম লাগবে, তাই না? ঠিক আছে, তাহলে বলেন তো এই যে অক্রিয় প্রতিরক্ষায় কি লাগে? সময় কম লাগে। কম লাগে। ঠিক আছে, বুঝছেন? কিন্তু এখানে একটু লিখে রাখি, অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরিতে সময় বেশি লাগে। ঠিক আছে, তাহলে আশা করি এই পৃষ্ঠাটা বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এখন আসেন, এই ছকটা আমরা একটু পড়াই দিব, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, এটা 100%। 100% পরীক্ষা অবশ্যই কোশ্চেন আসবে। আচ্ছা, দেখেন আমরা এই যে এতক্ষণ যে বকবক করছি, এই বকবক গুলা এখন দেখবেন কাজে লাগবে। দেখেন, সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা। ঠিক আছে, এই সহজাত প্রতিরক্ষা মানে কি ছিল বলেন তো? প্রথম আর কোন প্রতিরক্ষা স্তর মনে আছে? দ্বিতীয়। দ্বিতীয়। তাহলে বলেন তো প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি আজীবন থাকবে, না জীবনের একটা নির্দিষ্ট সময় থাকে বলেন? আজীবন। এই আজীবন। এই প্রথম সহজাত প্রতিরক্ষা একটা উপাদান হচ্ছে ত্বক। এই ত্বক কি আজীবন থাকবে না, নাকি ত্বক মাঝে হ্যাঁ। মাঝে জায়গা? জীবন। ত্বক তো আজীবন থাকবে। না। তো আজীবন। এখন আমাকে বলেন তো, এই যে এই পরের লাইনটা বলেন, এটা কি সারা জীবন উপস্থিত থাকবে, নাকি আপনার 1 বছর উপস্থিত থাকে, সারা জীবন উপস্থিত থাকে? ঠিক আছে, তার বলেন তো এই সহজাত প্রতিরক্ষার জন্য আক্রান্ত হওয়ার কোনো প্রয়োজন আছে, নাকি এটা আল্লাহ না, তাআলা জন্ম থেকে দিয়ে দিচ্ছে? জন্ম থেকে জন্ম দিয়ে দিছে। আল্লাহ। জন্ম থেকে দিয়ে দিচ্ছে। তারপরে জীবাণু আহ, আপনাদের একটু মিউট করে রাখেন। এরপর বলেন তো সহজাত প্রতিরক্ষাতে সারাদান এটা কি তাড়াতাড়ি হবে, না সময় লাগবে? তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে। এ- এই যে ত্বক আপনার জীবাণুকে ঢুকতে দিবে না, নাকি ত্বক এরকম বলবে যে ভাই জীবাণু তুমি দাঁড়াও, আমি 10 দিন পরে তোমার বাধা দিব? জীবাণু আসবে, জীবাণুরে বাধা দিবে। জীবাণু আসবে, জীবাণুরে বাধা দিবে। ও তো জীবাণুরে রাইখা বলবে না, "এই বাবা তুমি জীবাণু বাবাজি তুমি আহ, বসে থাকো, 14 দিন পরে আমি তোমাকে বাধা দিব।" ততদিনে তো ঠিক আছে, আলটিমেটলি আপনি মইরা ভূত হয়ে যাবেন। তাহলে এরা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, হচ্ছে তাৎক্ষণিক কি করে, ক্রিয়া করে। তারপর দেখেন এদের, আচ্ছা এটা আমি পরে আসতেছি। এরপরে দেখেন অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, এটা একটু লিখবেন। এই কয়েকটা জাস্ট বুঝবেন। এখন অর্জিততে আসেন। ঠিক আছে, এই বলেন তো অর্জিত প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা দেখছিলাম না যে অর্জিত প্রতিরক্ষায় আপনার আহ আক্রান্ত হইতে হয়, হ্যাঁ। বলেন তো? ঠিক আছে, যদিও কি সব ক্ষেত্রে কি আক্রান্ত হইতে হয়, ওই যে যেটা আহ ছিল, অক্রিয় ছিল, সেখানে কি আক্রান্তের কোনো প্রয়োজন আছে? না। নাই। তারপরে মনে রাখবেন, তারপরও এইখানে আসলে অর্জিত প্রতিরক্ষা বলতে আসলে কোনটা বুঝাইছে? আসলে এখানে অর্জিত প্রতিরক্ষার মধ্যে ওই ইয়েটাকে বুঝাইছে, প্রাকৃতিক সক্রিয়তা। সক- সক্রিয়তা। সক্রিয়টা বুঝাচ্ছে। মাথায় রাখবেন, এখানে একটু আপনার বই তো, এটা তো আপনাদের ইন্টারমিডিয়েটের বই, তো ইন্টারমিডিয়েটের বই তো একটু ধরেন আপনার বেশি অ্যাডভান্স হবে না, একটু তো আহ, কম অ্যাডভান্স হবে, এটা স্বাভাবিক। তো এখানে শুধুমাত্র কোনটা বুঝাইছে বলেন তো? এখানে শুধুমাত্র সক্রিয়টা বুঝাইছে, অক্রিয়টা বুঝায় নাই। এটা জাস্ট মাথায় রাখেন। এখন আপনি আমাকে বলেন, ঠিক আছে, এটা যাতে শুধুমাত্র সক্রিয় বুঝাইছে, এটা আপনারা লিখে রাখতে পারেন। সক্রিয় বুঝিয়েছে, বুঝিয়েছে। তা আমরা এইভাবে পড়বো, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন, বলেন তো এই যে সক্রিয় প্রতিরক্ষায় আপনি কি আপনার হইতে হয় কি হয় না বলেন তো? হয়। হয়।
সক্রিয়তা আপনি হয় হাসপাতালে গিয়ে আক্রান্ত হয়েছেন অথবা ভ্যাকসিন নিয়ে আক্রান্ত হয়েছেন, ভ্যাকসিন নিছেন। তো এইটাই ধরেন, তাহলে এখানে আপনার আক্রান্ত হওয়ার প্রয়োজন হয়, তো সেই কথাটাই বলছে। ঠিক আছে, বাট মাথায় রাখবেন সবসময় আক্রান্ত হওয়ার প্রয়োজন নাও লাগতে পারে। ঠিক আছে, তারপরে বলেন, এই যে যে আমাদের অর্জিত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা এইটা হচ্ছে স্বল্প বা কি ভাইয়া, দীর্ঘস্থায়ী। ঠিক আছে, আচ্ছা আপনারা কখনো শুনছেন যে মানুষের একবার যদি পক্স হয় আর জীবনে পক্স হয় না? শুনছেন? হ্যাঁ। ঠিক আছে, কেন হয় না বলেন তো? ধরেন আপনার বডিতে পক্স হয়েছে, পক্সের বিরুদ্ধে আপনি কি সৃষ্টি করছেন? অ্যান্টিবডি অ্যান্টিবডি। সৃষ্টি করছেন। এই অ্যান্টিবডি গুলা, এই অ্যান্টিবডি গুলা আজীবন থাকে, আজীবন দেহে থাকে, আজীবন দেহে থাকে। ঠিক আছে, তাহলে পক্স যখন মানুষের হয়, পক্স যখন হয় তখন অ্যান্টিবডি সৃষ্টি হয়। বলেন তো পক্স এর কারণে যে আপনার অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে এটা কি সক্রিয় না অক্রিয়? বুঝে বলেন। সক্রিয়। 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 তাহলে হ্যাঁ সক্রিয়, তাহলে সক্রিয় যদি হয় তাহলে, এবং এটা কি থাকে বলেন তো, আজীবন দেহে থাকে, আজীবন থাকতেছে। তাহলে অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, আজীবন থাকতেছে। এখন বলেন, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই পক্স আমাকে কি আজীবন সুরক্ষা দিবে কি দিবে না? একবার হওয়ার পরে কি আমার আর কখনো পক্স হবে? না। 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 আচ্ছা আমাকে বলেন তো, তাহলে প্রথমবার আমার এরকম শরীরের মধ্যে কতগুলো গুটি 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 সৃষ্টি হয়েছে কেন? কেউ বলতে তখন পারবেন? অ্যান্টিবডি ছিল না। শোনেন, হ্যাঁ অ্যান্টিবডি তখন তো হয়েছিল। কোনো প্রতিরোধের জন্য অ্যান্টিবডি সৃষ্টি ছিল না। স্যার আপনার যখন পক্স হয়েছে তখন অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে 14 দিন সময় লাগছে। কয়দিন সময় লাগছে? 14 দিন। 14 দিন। তো 14 দিন। তাহলে 14 দিন আপনার এরকম সারা বডিতে গুটি 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 হয়ে গেছে। এখন আপনার ধরেন সেকেন্ড টাইম আপনার পক্স হলো, ধরেন আপনি সেকেন্ড টাইম পক্স, সেকেন্ড টাইম আপনার বডিতে পক্স ঢুকছে। মানে সেকেন্ড টাইম যদি পক্স ঢুকে, আপনার অ্যান্টিবডি আজীবন দেহের মধ্যে, বডি দেহের মধ্যে বসে আছে না? হুম, হ্যাঁ। জি। তাহলে বলেন তো, সেকেন্ড টাইম অ্যান্টিবডি তৈরি হইতে কি 14 দিন সময় লাগবে? না। না। এটা তো আগে থেকেই আছে, আছে কিনা বলেন তো? আছে। আছে। আগে তাহলে বলেন তো, থেকে তাহলে কি আছে। তাহলে সাথে সাথে কি করবে, এটা মেরে ফেলবে না? এই পক্স মেরে ফেলবে না? কি? তাহলে বুঝতে পারছেন জি। কেন প্রথমবার কেন আমি রোগে আক্রান্ত হই আর দ্বিতীয়বার কেন সাথে সাথে জীবাণু মেরে ফেলে? হ্যাঁ। এটা বুঝছেন কিনা বলেন তো? তাহলে আবার বলতেছি, শোনেন একটু। পক্স হয়েছে আপনার, 14 দিন আপনি সময় নিছেন, 14 দিন পরে আপনার বডিতে অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে, কিন্তু সুখের খবর হচ্ছে এই অ্যান্টিবডি আমাদের দেহে আজীবন থাকবে, আজীবন থাকবে। ঠিক আছে, কিন্তু প্রথমবার যখন হয়েছিল তখন কি আমার বডিতে অ্যান্টিবডি ছিল? ছিল না। ওই অ্যান্টিবডি তৈরি হইতে 14 দিন সময় লাগছে। তো 14 দিন আমার শরীরের মধ্যে অনেক গুটি 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 হয়ে তলায় গেছে, কিন্তু 14 দিন পরে অ্যান্টিবডি সৃষ্টি হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা, এখন সুবিধা হচ্ছে কি, ওই যে অ্যান্টিবডি সৃষ্টি হয়ে গেছে সে এখন বলছে না, আমি আর তোমার দেহ থেকে যাব না, আমি আজীবন তোমার দেহের ভেতরে থাকবো। এখন সেকেন্ড টাইম যখন আবার পক্স হইলো আপনার, তখন তো ভাই আর 14 দিন ওয়েট করা লাগতেছে না। তখন ওই অ্যান্টিবডি আপনার সাথে সাথে সেই অ্যান্টিবডি কি করতেছে, জীবাণুকে ধ্বংস করে ফেলতেছে। তাহলে বুঝতে পারছেন কেন আমাদের জীবনে একবারই পক্স হয়? একটু ক্লিয়ার কিনা বলেন তো? হুম। আচ্ছা, এখ- জি ভাই। আচ্ছা, আচ্ছা এখন আসেন, ঠিক আছে আমি আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, আপনারা অনেক সময় ভ্যাকসিনের বুস্টার ডোজের কথা শুনছেন? বুস্টার ডোজ। জি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা বুস্টার, আচ্ছা বুস্টারে পরে আসি, বুস্টার একটু পরে আসি। আমি একটু আমার ক্ষেত্রে আসি, ঠিক আছে। আমার এই পর্যন্ত আপনার 2বার করোনা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা হয়েছে। ঠিক আছে, ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা হয়েছে, তাহলে কেমন ধর একটা কথা না, ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা হইলো। এখানে কি হয় আসলে একটু শুনি। ধরেন এই করোনা, করোনার কথা বলি, ধরেন করোনা বডিতে ঢুকছে, করোনা ভাইরাস কয়দিন আগে আমাদের হয়ে গেছে, করোনা বডিতে ঢুকছে। ধরেন করোনা বডিতে ঢুকার পরে ওই ধরেন 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 14 দিন পরে অ্যান্টিবডি সৃষ্টি হয়, অ্যান্টিবডি সৃষ্টি হয়। এই করোনা কি আগে আমাদের বডিতে ছিল? ছিল না তো, নতুন করোনা ভাইরাস তৈরি হয়েছে।
চায়না তৈরি করে দিছে আমাদের করোনা ভাইরাস। তো ধরেন করোনা ভাইরাস 14 দিন ঢুকছে বডিতে, ঢুকার 14 দিন পরে অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে। আচ্ছা, ভালো কথা, অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে। কিন্তু দেখেন, আমাদের পক্সের যে অ্যান্টিবডিটা ছিল এটা কিন্তু আজীবন ছিল। কিন্তু এই অ্যান্টিবডি গুলা আজীবন থাকে না। ঠিক আছে? এই অ্যান্টিবডি গুলা কি থাকে না ভাইয়া? আজীবন থাকে না। আজীবন আজীবন থাকে না। তাহলে বলেন তো, আজীবন যদি না থাকে, ধরেন আজীবন থাকে না, তাহলে ধরেন 10 বছর পরে যদি আপনার আবার করোনা হয়, তো বলেন তো সেই করোনা কি অ্যান্টিবডি গুলা কি তখন আছে কি নাই বলেন তো? নাই। নাই। 10 বছর পরে আপনার করোনা হয়েছে, কিন্তু অ্যান্টিবডি গুলা কি আছে? নাই। তো তখন বলেন তো, আবার কি ঠিক আছে আপনার 14 দিন সময় নিবে অ্যান্টিবডি তৈরি হইতে? হ্যাঁ। জি। তাহলে দেখেন, এক কিছু কিছু রোগের ক্ষেত্রে খুব দ্রুত কি হচ্ছে, আলটিমেটলি সাড়া দিচ্ছে, তাই না? তো সেই কথাটাই বলছে, দেখেন যে অর্জিত প্রতিরক্ষা কারো কারো ক্ষেত্রে দেখেন স্বল্প, কোন ক্ষেত্রে স্বল্প, কোন ক্ষেত্রে দীর্ঘস্থায়ী। বলেন এখানে স্বল্পকে আর দীর্ঘস্থায়ীকে বলেন। স্বল্প করুন আর দীর্ঘস্থায়ী পক্সের। হ্যাঁ, স্বল্প দিন, অল্প কয়েকদিন ঠিক আছে আপনাকে সুরক্ষা দিচ্ছে, এটা হচ্ছে করোনা। আর অনেক দিন ধরে সুরক্ষা দিচ্ছে, এটা হচ্ছে কোন অ্যান্টিবডি বলেন তো? পক্সের অ্যান্টিবডি। অ্যান্টিবডি। রাইট? তাহলে বলেন তো, পক্সের অ্যান্টিবডি কি আপনাকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিচ্ছে নাকি স্বল্প স্থায়ী সুরক্ষা দিচ্ছে? দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী। তাহলে দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী, তাহলে আমরা বলতে পারি না দীর্ঘস্থায়ী সুরক্ষা দিচ্ছে কে ভাইয়া? পক্সের অ্যান্টিবডি। বুঝতে পারছেন এই লাইনটা? হুম। জি আচ্ছা, ভাইয়া। এখন দেখেন ওই যে আমরা বারবার বলি না যে 14 দিন লাগে, 14 দিন লাগে, কই থেকে দেই? দেখেন ওই যে লেখা আছে, দেখেন প্রথমবার সাড়া দিতে কতদিন সময় লাগে দেখেন আপনাদের বইতে? 5 থেকে 6 দিন থেকে 1 থেকে 2 সপ্তাহ। এত কিছু মনে রাখার দরকার আছে? মাথায় রাখবেন সর্বোচ্চ কয় সপ্তাহ? 2 সপ্তাহ সময় লাগে। সর্বোচ্চ মাথায় রাখবেন, সর্বোচ্চ কয়দিন সময় লাগবে? 2 সপ্তাহ সময় লাগবে। 2 সপ্তাহ মানে কয়দিন? 14 দিন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন, দেখেন প্রথমবার সাড়া দিতে লাগে 2 সপ্তাহ। পরে কি সাড়া, পরে কি দ্রুত সাড়া দেয় না? মনে আছে? হ্যাঁ। প্রথম, পরে যখন হইছে, এখন আপনার পক্স হবে, তখন দ্রুত সাড়া দিবে না নাকি 14 দিন সময় নিবে? দ্রুত সাড়া দ্রুত দিবে। সাড়া দিবে। আচ্ছা, এই যে ঠিক আছে আপনার এই যে অ্যান্টিবডি আজীবন দেহে থাকে, এই অ্যান্টিবডি গুলো যে আজীবন দেহে থাকে, এই আজীবন দেহে থাকে যেটা, এটাকে বলা হয় মেমোরি সেল। কি বলা হয় ভাইয়া? মেমোরি সেল। মেমোরি সেল। ঠিক আছে, এই যে যে অ্যান্টিবডিটা আজীবন আপনার দেহে থাকে, এটাকে আমরা মেমোরি সেল বলি। তাহলে বলেন তো, মেমোরি সেলের আরেকটা নাম হচ্ছে স্মৃতিকোষ। এই যে স্মৃতিকোষ, তাহলে বলেন স্মৃতিকোষ আপনার সৃষ্টি হবে কি হবে না? হবে। হবে। ঠিক আছে, তাহলে অর্জিত প্রতিরক্ষায় স্মৃতিকোষ সৃষ্টি হয়। পারবেন এগুলা, এই দুইটা লাইন পড়বে, পারবেন না? এই যে দুইটা পার্থক্য, এই দুইটা পার্থক্য কি বুঝতে পারছেন আপনারা? বুঝছি। আচ্ছা, জি ভাই। আমাকে একটু বলেন তো এই যে অর্জিত প্রতিরক্ষা, এটা কি অ্যান্টিবডি রিলেটেড না? আমরা বারবার বলছি। হ্যাঁ। জি। তাহলে বলেন তো, তাহলে অ্যান্টিবডি তৈরি করতে কোন কোন লিম্ফোসাইট কাজে লাগে? মনে বি আছে? আর লিম্ফোসাইট। লিম্ফোসাইট। বলেন তো এখানে, এইখানে বলেন কে আসলে, যদি বলে আমি আমি বললাম যে না ভাই 2 জনের মধ্যে একজনকে আপনি সিলেক্ট করেন, আপনি কোনটাকে করবেন? লিম্ফোসাইট। ঠিক আছে, বি লিম্ফোসাইট হচ্ছে সরাসরি অংশগ্রহণ। বি লিম্ফোসাইট কি করে বলেন তো? সরাসরি আপনার, আচ্ছা আমি একটু মুছেই লিখি। ঠিক আছে, আমরা পড়ছিলাম যে বি সেল থেকে একটা সেল তৈরি হয় প্লাজমা সেল। মাসেল। প্লাজমা সেল, এই প্লাজমা সেল থেকে কি তৈরি হয় বলেন, মনে আছে? অ্যান্টি বডি। ঠিক আছে, তাহলে টি সেলের কাজ কি? অ্যান্টিবডি সৃষ্টি করতেছে প্লাজমা সেল, বি সেল। টি সেল হচ্ছে, এই যে টি সেল হচ্ছে প্লাজমা সেল তৈরিতে উদ্দীপনা দেয়, উদ্দীপনা দেয়। তাই বলেন প্লাজমা সেল তৈরি করে কে? বি সেল। বি সেল। প্লাজমা সেল তৈরিতে উদ্দীপনা কে দেয়? টি টি সেল। সেল। ঠিক আছে, তাহলে বলেন তো অ্যান্টিবডি তৈরিতে দুইজনের ভূমিকা আছে না?
আছে। আছে। প্লাস টি সেল আরেকটা কাজ করে। টি সেল হচ্ছে মেমোরি সেল তৈরি করে। তাহলে বলতে যে মেমোরি তৈরি করবে, এই মেমোরি আবার কে তৈরি করে, বি নাকি টি? টি। টি। তাহলে বলেন, ঠিক আছে, আলটিমেটলি দুইজনেরই দরকার আছে কি নাই? আছে। আছে। একটু ক্লিয়ার হয়েছেন? এই এই লাইনটুক বুঝছেন কিনা বলেন? বুঝছি। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, নাহলে আমরা আজকে ক্লাস আর আগাবো না, অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি। একটু পরে আপনারা বলবেন আমরা টায়ার্ড হয়ে যাই। ঠিক আছে? ভাইয়া আজকে অ্যালার্জিক প্রতিক্রিয়াটা একটু বলবেন আবার? আচ্ছা, আমি একটু ক্লাসটা করি, নাম কি বলে যেন, রেকর্ডটা অফ করে আপনাদের কোশ্চেন অ্যান্সার গুলো আমরা নিচ্ছি।